রেস্তোরাঁ থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি নামল আবার। একটানা ঝিরঝিরে ক্লান্তিকর বৃষ্টি। আজ রোববার, তাই পানাজির এই এলাকায় বিকেল থেকেই দোকানপাট বন্ধ। অন্য দিনের জমজমাট এলাকা অন্যরকম লাগছে। তাই বড় রাস্তার মোড় ঘুরলেই হাওয়ায় টালমাটাল সি বিচ। এই নির্জন রাস্তা ধরেই ওদের ফিরতে হবে রানার আস্তানায়। ওরা মানে রাজু আর মৃদুল। রানা বন্ধুদের নিয়ে এসেছিল সমুদ্র পাড়ে লাগোয়া এই রেস্তোরাঁয় রাতের খাওয়া সারতে। ও পানাজিতে আছে প্রায় কয়েক বছর, কাজ করে একটা ব্যাংকে। বন্ধুরা এসেছে কলকাতা থেকে বেড়াতে। মুম্বাইয়ে রাজুর এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটিয়ে দিন দুয়েক হলো ওরা পানাজি এসে পৌঁছেছে। কয়েকদিন থাকবে ওরা। বছরের শেষ দিকের জমানো ছুটিগুলো ওদের জন্যই রেখে দিয়েছিল রানা। কাল একটা গাড়ি ভাড়া করে ওরা মায়াম লেক ঘুরে এসেছে। পানাজি থেকে প্রায় ৩৫ কিলোমিটার। ঘন সবুজ গাছপালায় ঘেরা মায়াম লেকের স্বচ্ছ টলটলে জলে অসংখ্য রং বেরঙের প্যাডেল বোট। অনেকটা সময় কেটেছে ওদের। নানা রঙিন ফুলে সাজানো চোখ জুড়ানো বাগান। ফেরার পথে সপ্তকোটেশ্বরের পুরনো মন্দির থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি। আর সে কি তুমুল বৃষ্টি, যেন ঘন চিকের আড়ালে হারিয়ে গেল গোটা শহরটাই। আর কোথাও যাওয়া হয়নি। রানার ফ্ল্যাটে পৌঁছে তারপর শুধু ঘুম আর গল্প। কালকের দিনটা এইভাবেই কেটে গিয়েছিল। আজকেও আকাশের মুখ সকাল থেকেই গোমড়া। থরে থরে মেঘ জমে আছে। মাঝে মাঝে সূক্ষ্ম আঁশের মতো ঝরে পড়া অল্প সময়ের বৃষ্টি। এই সময়টায় বৃষ্টি কমই হয়। সম্ভবত নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি। সন্ধ্যার একটু পরে ছাতা সম্বল করে কাছাকাছি দু একটা চার্চ ঘুরতে বেরিয়েছিল ওরা। প্রার্থনার দিন বলেই হয়তো রাস্তাঘাটে লোকের জটলা আজ একটু কম। তার ওপর মাঝে মাঝেই এই অনির্দিষ্ট খামখেয়ালি বৃষ্টি। ফাঁকাই লাগছিল তাই এলাকাটা। ঘড়িতে প্রায় 9:30 বাজে। আজ ওদের খাওয়া দাওয়া সারতেও দেরি হয়েছে। খাবার স্লিপ হাতে পেয়েও টেবিল ফাঁকা হবার অপেক্ষায় দাঁড়াতে হয়েছে। রোববার এই রেস্তোরাঁর ভিড়টাও বেশি হয়। মেঘলা আবহাওয়া সত্ত্বেও ব্যতিক্রম হয়নি তার। বৃষ্টি এরপর জোরে নামবে কি না ঠিক বোঝা যাচ্ছে না। শুনশান রাস্তায় পথচারী মানুষ বড় একটা দেখা যাচ্ছে না। ঠান্ডা কনকনে ভেজা হাওয়া সমুদ্রের দিক থেকে ছুটে এসে উইন্ডচিটার ফুঁড়ে যেন হাড় কাঁপিয়ে দিচ্ছিল। রানা বলল, দেরি করে আর লাভ কি? রাস্তাঘাটের অবস্থা তো দেখছিস। পায়ে হেঁটে সি বিচের পাশ দিয়ে ফিরতেও সময় নেওয়া মন্দ লাগবে না। তারপর যদি হঠাৎ রাস্তার আলো নিভে যায়, ঝামেলা তো বাড়বে বই কমবে না। বলতে বলতেই বন্ধুদের উত্তরের ভরসায় না থেকে রানা ফুটপাতে পা বাড়ায়। ওর দেখা দেখি রাজু আর মৃদুলও। আর রাস্তায় নেমেই ওরা যেন একটু স্বস্তিই পায়। বৃষ্টিটা ধরেছে এতক্ষণে। হাওয়ার অবশ্যই কমতি নেই। নির্জন আলো অন্ধকারে মেশানো রাস্তা। বড় রাস্তাটার মোড় ঘুরে সমুদ্র তীর ধরে অনেকটাই পথ এগিয়ে যেতে হবে ওদের। আবার জোরে বৃষ্টি নামলেই মুশকিল। হয়তো দাঁড়াবার মতো আশ্রয় পাওয়া যাবে না। বুকের মধ্যেটা কেমন যেন ছমছম করে ওঠে। এই অসময়ের বৃষ্টি আর নির্জন জনসংগ্রহহীন রাস্তা সব মিলিয়ে মিশিয়ে যেন এক আবছা দুর্গেয় ভয়ের হাতছানি, যার হয়তো কোনো ব্যাখ্যা নেই। দু একটা চালকবিহীন ফাঁকা অটোরিকশা এখানে ওখানে ঝিমোচ্ছে। বোঝাই যাচ্ছে রাতের প্যাসেঞ্জার নেবার কোনো তাগিদই তাদের নেই। অগত্যা ফুটপাত ধরেই এগিয়ে চলে 3 বন্ধু। রানা একটা সিগারেট ধরায়।
এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, তোদের যদি আপত্তি না থাকে একটা ঘটনা বলি। একেবারে চাক্ষুষ ব্যাপার। এখনো এখনো চোখ বুজে ভাবতে গেলেই সারা গাটা কেমন কাঁটা দিয়ে ওঠে। অবিশ্বাস্য, মানে একেবারেই অলৌকিক। বিশ্বাস করা না করা তোদের ইচ্ছে। গল্পের অমুক টানে রাজু আর মৃদুল তাকায় ওর দিকে। রাজু শুধু বলে, হ্যাঁ, মন্দ বলিসনি। মুখ বুজে হাঁটতে হাঁটতে বোর হয়ে যাচ্ছিলাম। মৃদুলের মুখে ফুটে ওঠে প্রচ্ছন্ন হাসির আভাস। ও বিলক্ষণ জানে আড্ডা জমানো গল্প ফাঁদতে রান আর জুড়ি নেই। প্রায় শেষ হয়ে আসে সিগারেটটা ফেলে দিয়ে রানা শুরু করে এবার। আমি তখন সবেমাত্র পানাজি এসেছি। ব্যাংকে কাজে যোগ দিয়েছি। কাউকেই তেমন চিনি না। রাস্তাঘাট এলাকা সব কিছুই অচেনা অজানা। অফিস বেরোই ঘড়ির কাঁটায় কাঁটায়, বাড়ি ফিরে বই পড়ি, গান শুনি অথবা টিভি দেখি। এইভাবেই চলছিল। কিছুদিন পরে অফিস কলিগদের মধ্যে গোমেজ নামে একজনের সঙ্গে আলাপটা বেশ জমে গেল। আলাপির প্রাণবন্ত ঝলমলোটাই বলতে যা বোঝে আর কি। ওর আর একটা দারুণ গুণ হলো চমৎকার মোটর বাইক চালায়ও। এখানকার রেসিং টুর্নামেন্টে একবার নাকি ও পুরস্কারও পেয়েছে। সুতরাং বুঝতেই পারছিস এরকম একটা শানদার বন্ধুত্বের দরকার ছিল আমার। পরিচিতিটা আর একটু গাঢ় হওয়ার পর থেকেই প্রায় ছুটি ছাটায় গোমেজের বাইকে বেরিয়ে পড়তাম। বাড়িতে ওর মা ছাড়া কেউ নেই। একমাত্র বোনের বিয়ে দিয়েছে পুনেতে। সুতরাং একেবারে ঝাড়া হাত পা বলতে যা বোঝে আর কি। আমিও ঠিক তাই। মৃদুল হঠাৎ ফুট কাটে, বড্ড ফ্যানাচ্ছিস রানা। আসল ব্যাপারটা শুরু করতো, মাথা ধরে যাচ্ছে। রানা অসহিষ্ণু গলায় বলে, ব্যস্ত হোস না, সে কথাই বলবো এবার। খুব শীত পড়েছিল, তেমনই কুয়াশা। জানুয়ারির মাঝামাঝি হবে সময়টা। এক ছুটির দিনে শেষ দুপুরে আওয়াদা ফোর্ট দেখতে গিয়েছিলাম। বলাই বাহুল্য আমার সঙ্গী হয়েছিল গোমেজ। পাহাড়ের গায়ে কবেকার ওই প্রাচীন দুর্গ আর তার কুখ্যাত বন্দিশালা। জায়গাটা যেমন নির্জন তেমনই রহস্যময়। অনতি দূরে বয়ে যাচ্ছে খরস্রোতা জুয়ারি নদী। প্রাচীনতার গন্ধ মেশানো ঐতিহাসিক জায়গাটা আমাদের টানছিল। আগেই অবশ্য শুনে নিয়েছিলাম এখানকার যাবতীয় বিবরণ। তখনকার দিনে সমুদ্রপথে বোমবেটে জলদস্যুদের আক্রমণ হতো ঘন ঘন। তাদের নির্মম আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই যুদ্ধবাজ পর্তুগিজরা এই সুরক্ষিত দুর্গ তৈরি করেছিল। খুঁটিয়ে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে গেছে খেয়াল করিনি। ঘড়ি দেখে গোমেজ বলল, চলো ফিরি, এবার অনেকটা পথ যেতে হবে। প্রায় নির্জন ফুরিয়ে আসা বিকেলে আমাদের মোটর বাইকটা সাঁই সাঁই করে হাওয়া কেটে ছুটছিল। মুখে চোখে এসে লাগছিল হিমের ছোঁয়া। কনকনে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় সিঁটিয়ে যাচ্ছিলাম। রাস্তার একপাশে দীর্ঘ নারকেল বাগান। কখনো চোখে পড়ছিল একটা দুটো পরিত্যক্ত কবরখানা। অনেকক্ষণ থেকেই চায়ের জন্য উসকুস করছিল গোমেজ। আওয়াদা ফোর্ট থেকে লম্বা রাস্তাটা ধরে অনেকটা এগিয়ে আসার পর ডান দিকে চোখ পড়ল একটা জনবিরল ধাবা। হঠাৎই বাইকটা থামিয়ে দিল গোমেজ। চলো একটু কফি খেয়ে নি, বড্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ, বলছো যখন চলো। গাড়িটাকে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। অল্প পাওয়ারের দু একটা আলো জ্বলছে। দোকানটায় আমরা ছাড়া দ্বিতীয় কোনো খরিদ্দার চোখে পড়ল না। কেমন যেন অস্বস্তি লাগছিল। একটু পরেই কফি আর টোস্ট এসে গেল। খেতে খেতেই মালিকের সঙ্গে কথা বলছিলাম আমরা। বয়সের ভারে জরাজীর্ণ লোকটির বয়স কম হবে না। সঙ্গে হেল্পার ওর নাতি, সেই আমাদের কফি আর টোস্ট এনে দিল। দুঃখ করে বলছিল পুরো লোকটি, আগে এই ধাবার অবস্থা এত খারাপ ছিল না। লোকজনের আনাগোনা ছিল, বিক্রি বাটাও ভালো হতো। হ্যাঁ,
কিন্তু এখন আর তেমন লোকজন আসে না। বিশেষ করে সন্ধ্যার পরে তো একেবারেই না। কারণ জিজ্ঞেস করাতে বুড়ো মানুষটির মুখ আরও যেন গম্ভীর দেখালো। ফিসফিস করে সে শুধু উচ্চারণ করলো, ভয় সাহেব, ভয়। আতঙ্কের জন্যই সন্ধ্যার পরে মানুষ আর আসে না এখানে। বুকের ঝুলানো ক্রুশটা একবার স্পর্শ করে সে বলল, অচেনা রহস্যময় একটা মোটর বাইক নাকি অনেক রাতে ঘুরে বেড়ায় এখানকার নির্জন রাস্তায়। তার আরোহীকে কেউ দেখেনি। লোকে বলে যারা সেই মোটর বাইকের সাক্ষাৎ পেয়েছে তারা বেশি দিন বাঁচেনি কেউ। অবশ্য আমরা কোনোদিন দেখিনি। জানি না সত্যি মিথ্যে কোনটা আসল। তোমাদের ভয় করে না এভাবে থাকতে এখানে? কোথায় যাব সাহেব? পেটের টান, বড় শক্ত টান। কোনো ক্রমে দুটো মানুষের দিন চলে যায়। দিনের বেলা কিছু লোকজন আসে। ওখান থেকে বেরোতে গিয়ে আর এক বিপত্তি। মোটর বাইকটা স্টার্ট দিতে গিয়ে গোমেজ দেখল স্টার্ট নিচ্ছে না। আরে স্টার্ট নিচ্ছে না কেন বুঝতে পারছি না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, জনবসতিও সেরকম একটা চোখে পড়েনি। একটু আগে শোনা বুড়ো মানুষটার কথাগুলো অবিশ্বাস্য বলে মনে হলেও কেমন যেন ভাবিয়ে তুলছিল আমাদের সঙ্গের ব্যাগে বড় একটা টর্চ ছিল। গাড়ির ছোটোখাটো ঝামেলাগুলো গোমেজ নিজেই সারাতে পারে। আমাকে টর্চটা ধরতে বলে ও ধাবার পাশেই বাইকটাকে নিয়ে কাজে লেগে গেল। সময় গড়িয়ে যাচ্ছে ক্রমশ, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। কনকনে ঠান্ডা হিম যেন বরফের মতো ঘিরে ধরছিল আমাদের। এক নাগারে ভারী টর্চটা ধরে রাখতে হাতটা যেন অবশ হয়ে যাচ্ছে আমার। ঝোপ জঙ্গল, পরিত্যক্ত কবরখানা, অন্ধকার আর এই ভুতুড়ে নির্জনতা। মনটা কেমন যেন কুডাক গাইছিল। অধৈর্য হয়ে ভাবছিলাম কতক্ষণে কাজটা শেষ হবে ওর। একসময় স্বস্তির একটা শব্দ করে উঠে দাঁড়ায় গোমেজ। যাক, মোটর বাইকে স্টার্ট নিয়ে বলে, এই যাত্রায় উদ্ধার পাওয়া গেল। পানাজিতে পৌঁছতে এমন কিছু সাংঘাতিক দেরি হবে না। বলতে বলতে চটপট করে উঠে পড়ি আমি। তখন কি বুঝতে পেরেছিলাম পথের বাঁকে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। রানা হঠাৎ চুপ করে যায়। এতক্ষণে ওরা বড় রাস্তাটা পেরিয়ে এসে সি বিচের দিকে ঘুরেছে। বৃষ্টি আর পড়ছে না, অথচ কালো আকাশ যেন পাঁশুটে বাঘের মতোই ওত পেতে রয়েছে। কালো অন্ধকার সমুদ্রের দিক থেকে সি বিচ ছুঁয়ে ছুটে আসছে হাওয়ার অবিশ্রান্ত গড়রা। ঢেউগুলো যেন আসন্ন বৃষ্টির আভাস পেয়ে আরও বন্য আর বেপরোয়া হয়ে উঠেছে। রানা আবার খেই ধরে। হিম রাতে নেমে আসা শুনশান রাস্তায় হেডলাইটের জোরালো আলোয় আমাদের মোটর বাইকটা যেন উড়ে যেতে থাকে। চুপচাপ গাড়ি হাঁকাচ্ছে গোমেজ। ওর মতো আড্ডাপ্রিয় মানুষকে এরকম চুপ হয়ে যেতে দেখিনি কোনোদিন। আমিও আর কথা বাড়াইনি। রাস্তাটা এবার সামান্য খাড়াই হয়ে উপর দিকে উঠছে। হেডলাইটের কুয়াশা ম্লান আলোয় সামনের যেটুকু নজরে আসছিল একেবারে ফাঁকা শুনশান। শুধু চাপ চাপ কুয়াশা
আমাদের চারপাশে যেন এক অতিপ্রাকৃত জগৎ নিঃশব্দে গড়ে তুলেছিল। হঠাৎ ভীষণভাবে চমকে উঠলাম আমি। উল্টো দিক থেকে কি যেন একটা ঝড়ের বেগে ছুটে আসছে এদিকে। কিসের গাড়ি ওটা? এই নির্জন রাস্তায় এত রাতে? বাইক চালাতে চালাতেই কেমন যেন ভয়ের গলায় গোমেজ বলে ওঠে, মনে হচ্ছে একটা মোটর বাইক আসছে। ভেতরে ভেতরে যেন এক প্রবল জ্বরের দাঁড়াসে কেঁপে উঠলাম আমি। তখনই ঘটে গেল ব্যাপারটা। খানিক উঁচু হয়ে যাওয়া রাস্তার একেবারে শেষ প্রান্তে হঠাৎই যেন ঘন কুয়াশার ঘেরাটোপ ছিঁড়ে খুঁড়ে জেগে উঠল দ্রুত ধাবমান একটা গাড়ির সিলুয়েট। আমরা যেন কুয়াশায় মোড়া এক অলৌকিক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছি। ছুটে আসছে গাড়িটা, দূরত্ব কমছে। তারপর এক সময় ঝোড়ো হাওয়ার মতো উল্টো দিকের মোটর বাইকটা আমাদের পেরিয়ে এক মুহূর্তে দূরের কুয়াশায় হারিয়ে গেল। একই সঙ্গে অদ্ভুত একটা ভয়ের আওয়াজ বেরিয়ে এলো আমার গলা থেকে। এইমাত্র কুয়াশায় মিলিয়ে যাওয়া গাড়িটার কোনো আরোহী ছিল না। ততক্ষণে নিজের মোটর বাইকটা থামিয়ে দিয়েছে গোমেজ। হেডলাইটের আলোয় মনে হলো ও কাঁপছে। আমার অবস্থাও তখন ওরই মতো। ধাবার বুড়ো মানুষটার কথাগুলো যদি সত্যি হয়, তবে গোমেজ শুধু ফিস ফিস করে আমায় বলল, তুমি ঠিক দেখেছ সেনগুপ্ত? সত্যি কেউ চালাচ্ছিল না গাড়িটা? কিন্তু কি করে সম্ভব? না, কুয়াশার মধ্যে আমাদের দুজনেরই দেখার ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, আমিও তখন যেন হারিয়ে ফেলেছি মুখের ভাষা। গোমেজ আর দেরি করল না, মুহূর্তে আবার স্টার্ট দিল গাড়িটা। ফেরার বাকি পথে আমরা আর একটা কথাও বলিনি। সেদিন প্রাণ হাতের মুঠোয় নিয়ে একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম। এতক্ষণ এক নাগারে কথা বলতে বলতে একটু দম নেয় রানা। কেমন অপ্রস্তুত গলায় বন্ধুদের বলে, আর মিনিট 10 প্রায় এসে গেছি আমরা। মৃদুল আস্তে আস্তে বলে, তারপর কি হলো? কাহিনীর শেষটা এবার বলে ফেল। রানা বন্ধুদের মুখের দিকে তাকায় একবার, তারপর গত বছর পুজোর সময় একটা মোটর দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যায় গোমেজ। সে সময় আমি আবার এখানে ছিলাম না, বোনের কাছে পুনেতে গিয়েছিলাম। খবর পেয়ে ছুটে আসি পানাজিতে। সেদিনও নাকি মোটর বাইক চালাচ্ছিল গোমেজ। একটা লোডেড মিলিটারি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওর গাড়ির। এত ভালো গাড়ি চালাতো গোমেজ, কি করে যে দুর্ঘটনাটা ঘটলো আজও আমি বুঝতে পারি না। শুধু মনে হয় সেই দিনের ওই রক্ত জল করা অভিজ্ঞতা, রহস্যময় মোটর বাইক আর তার অদৃশ্য চালক, তবে কি মৃত্যুর কোনো আগাম সংকেত ছিল? সেই থেকে অদ্ভুত একটা আতঙ্ক আমার মনের মধ্যেও ঢুকে গিয়েছিল। আমিও যে শরিক ছিলাম ওই অলৌকিক ঘটনার। ওরা হাঁটতে থাকে, কেউ আর কথা বলে না। যেন হঠাৎ এক ভয়ের আভাস পেয়ে ফুরিয়ে গেছে সব কথা। ওদের ডান দিকে রাতের সমুদ্র, ঢেউ আর হাওয়ার তুমুল হল্লাট কানে এসে
আছড়ে পড়ছিল। এইবার ওরা একটা ছোট্ট গলির রাস্তায় ঢুকে যাবে, তারপরেই বাড়ি। রাতের বিশ্রাম আর আরামের ঘুম। ওরা পা চালায় দ্রুত। হঠাৎ ওদের ভীষণ রকম চমকে দিয়ে রাস্তার আলোগুলো নিভে গেল। লোডশেডিং। রাজুর হাতের পেন্সিল টর্চটা হঠাৎ জ্বলে উঠল এবার। আর তখনই অনেকটা দূর থেকেই যেন একটা যান্ত্রিক শব্দ শুনতে পায় ওরা। নির্জন অন্ধকার সি বিচের রাস্তা দিয়ে কি যেন একটা ভয়ঙ্কর বেগে ছুটে আসছে। হঠাৎই দাঁড়িয়ে পড়ে ওরা। অন্ধকারেই ফ্যাকাশে রক্তশূন্য হয়ে ওঠে রানার মুখ। রাজুর কাঁপা হাতে অস্বচ্ছ আলোর বৃত্তটা ছড়িয়ে পড়ছে। লোডশেডিংয়ের অন্ধকারে যেন ঝোড়ো হাওয়ার মতোই ছুটে আসছে একটা মোটর বাইক। রানা ফিসফিস করে কি যেন বলে ওঠে। ওদের বিস্ফারিত চোখের সামনে দিয়েই অন্ধকারে দূরে কোথাও হারিয়ে যায় রহস্যময় গাড়িটা। রাজুর পেন্সিল টর্চের আলোয় আজও দেখার ভুল হয়নি রানার। চালকবিহীন একটা অলৌকিক মোটর বাইক। তক্ষুনি লোডশেডিংয়ের খোয়াব ভেঙে জ্বলে ওঠে সি বিচের আলো। রানা কোনো কথা বলে না। ওর মনে একটাই প্রশ্ন জেগে উঠতে থাকে, এবার কার পালা?